দর্শক, স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আমি সাথে আছি মোহাম্মদ হোসাইন। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন শেষে অবশেষে 17ই ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। এই সরকারের সামনে নানা চ্যালেঞ্জ এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, এইসব বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উন্নয়ন গবেষক ASM আমানুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হলো। এই সরকারের সামনে নতুন কি কি চ্যালেঞ্জ আপনার মনে হয়? অনেকগুলো চ্যালেঞ্জই আছে এবং আপনি যে যে এরিয়াতেই বলেন না কেন, যেমন শিক্ষাতে অনেক ধরনের চ্যালেঞ্জ, স্বাস্থ্য খাতে অনেক ধরনের চ্যালেঞ্জ, কৃষি খাতে অনেক ধরনের চ্যালেঞ্জ, বৈদেশিক বিনিয়োগের চ্যালেঞ্জ, বৈদেশিক বিনিয়োগ নাই বললে সারে, বিদ্যুৎ খাতে অনেক চ্যালেঞ্জ, স্বাস্থ্য খাতে তো বললামই। সব জায়গাতেই আপনি দেখবেন এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু সরকার। তারপরে আপনার প্রচুর পরিমাণে ঋণের একটা চ্যালেঞ্জ। অ্যাব্রাপ্টলি ঋণ নেওয়া হয়েছে গত 1.5 দশকে বিভিন্ন সোর্স থেকে, এমনকি গত ইন্টিরিয়াম গভর্নমেন্টও প্রায় বিশাল পরিমাণ অঙ্কের ঋণ নিতে হয়েছে। এই টাকাটা পেমেন্ট করতে হবে এবং একই সঙ্গে আমাদের যে বৈদেশিক ঋণের যে কিস্তি, সেই বৈদেশিক ঋণের কিস্তিটাও কিন্তু অনেক পরিমাণ, টাকার পরিমাণ অনেক, সেটা দিতে হচ্ছে। বিদ্যুৎ খাতে একটা মহা মুসিবতের অবস্থা। দেখবেন আপনি বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে ওনারা যখন চলে গিয়েছিলেন 2006 সালে, তখন লোডশেডিং ছিল, কিন্তু বিদ্যুৎ খাতের যে পরিমাণ ঋণের বোঝা ছিল, সেই ঋণের বোঝার ধারে কাছেও ছিল না। তো এখন প্রায় 70-80 হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে, প্রায় $6 বিলিয়ন এটা পাওনা। শিক্ষা খাতে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গত 1.5 দশকে প্রায় ধ্বংস করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণে রাজনীতি যেভাবে নষ্ট করেছে শিক্ষার পরিবেশ, কলেজগুলা, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের আন্ডারে প্রায় 2,500 কলেজ, প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, এই কলেজগুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। রাজনীতি এমনভাবে ঢুকেছে এবং শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, এই জায়গাগুলোতে এক ধরনের বড় ধরনের চ্যালেঞ্জ। আপনার স্বাস্থ্য খাতে এক ধরনের বড় ধরনের চ্যালেঞ্জ, ডাক্তারের শর্টেজ, নার্সের শর্টেজ, অ্যালাইড হেলথ প্রফেশনালের শর্টেজ, জেলা পর্যায়ে হসপিটালগুলোতে এক ব্যাগ রক্ত, ভালোভাবে পরিশোধিত রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। উপজেলা হসপিটালগুলোর অবস্থা তো আরও ভয়াবহ। নিউট্রিশন একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে আমাদের দেশে। নিউট্রিশন, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন সংস্থা বলছে যে বাংলাদেশের সামনে পরবর্তী ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ হইল পুষ্টি। আমাদের প্রচুর খাবার হয়, প্রচুর খাবার উৎপাদন করি আমরা, কিন্তু পুষ্টি জ্ঞান আমাদের প্রায় অলমোস্ট জিরো। সো এখানে নিউট্রিশনে একটা বড় ধরনের মেসিভ একটা ইন্টারভেনশন লাগবে, এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে আসছে। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করা, যে কমিটমেন্টগুলো বিএনপির ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে, সেই ম্যানিফেস্টোতে সেই কমিটমেন্টগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা। জুডিশিয়ারিতে যে কমিটমেন্টগুলো আছে, সেটা রাষ্ট্র সংস্কারের যে যে বিষয়গুলো আছে, রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু রাষ্ট্র সংস্কার প্রশ্নে জামাত, এনসিপি যারা আছে তাদের সাথে বিএনপির খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু নাই। দু একটা জায়গাতে একটু ডিফারেন্স আছে, সেটা সংসদে বসে ঠিক করা। বিএনপি কিন্তু রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং জুলাই তাদের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে কিন্তু তারা বলছে যে জুলাই চার্টার অনুযায়ী তারা এটা করবে। সো এটা করতে গিয়ে দু একটা জায়গাতে তাদের নোট অফ ডিসেন্ট আছে, সেটা নিয়ে আলোচনা করা, সেটাকে ঠিক করা। মেজর ইস্যুগুলোতে কিন্তু বিএনপি এগ্রি করে গেছে। আপনি যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সর্ববৃহৎ বলা চলে, আপনাদের অধীনে হাজারো কলেজ, সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এটি কেন আসলে? আমি যখন জয়েন করি প্রায় 1.5 বছর আগে, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে পর্যায়ে আমরা পেয়েছিলাম, এটা ভয়াবহ অবস্থা। 33 বছরের একটা বিশ্ববিদ্যালয়ে 3টা সংস্কারও হয় নাই। এখানে লোকজন আসছে, লোকজন চলে গিয়েছে, প্রত্যেকের এজেন্ডা ছিল, এজেন্ডা বাস্তবায়ন করে চলে গেছে। এই একটা মাত্র প্রতিষ্ঠান যে দেশের 70% শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, 70% হায়ার এডুকেশন, একটা বিশ্ববিদ্যালয়। আর বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়, 160টা বিশ্ববিদ্যালয় মিলে 30% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে। আমাদের হাতে বাংলাদেশের সমস্ত অনার্স মাস্টার্স কলেজগুলা, গ্র্যাজুয়েশন কলেজগুলো, পাস কোর্স যেখানে হয়, ল কলেজগুলা, বিএড কলেজ, এমএড কলেজগুলো, আমাদের সঙ্গীত,
সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট যা দেখেন বাংলাদেশে সবগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়, মেরিন সায়েন্স কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, সিটি কর্পোরেশন কলেজগুলো যা আছে সবই আমাদের হাতে। সেখানে যে সিলেবাস এবং যে অবস্থা ছিল সেটা অনেকটা মান্ধাতা আমলের, মানে সেখানে হাত দেওয়া হয় নাই। এখন এটা ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগ নাই যে কোথায় পাশ করে চাকরি পাবে। যে আমরা প্রায় 8 থেকে 9 লক্ষ গ্র্যাজুয়েট প্রতি বছর তৈরি করি, এর প্রায় একটা বিশাল সংখ্যক 40-50% চাকরি পায় না, বা যে চাকরিটা পায় সেটাকে চাকরি বলা যাবে না। এইখানে তাহলে আমরা একটা বড় বেকার তৈরির মানে কারখানার মতো। এটা আমরা দেখার পরে আমরা সিলেবাস সংস্কারে হাত দিই, এবং আপনারা শুনে খুশি হবেন আমরা প্রায় 30টা অনার্স সাবজেক্টে, প্রায় 31-29টা মাস্টার্স সাবজেক্টের সিলেবাস আমরা পরিবর্তন করেছি, এবং সেটা আমরা আপলোড করে দিয়েছি। এবং এই সিলেবাসে আরও পরিবর্তন আনা দরকার। যেটা আমরা এনেছি সেটা আপৎকালীন, এখন এটা নিয়ে বসা দরকার। এবং এখানে আমরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো নামি দামি বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে, প্লাস বাংলাদেশে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা একটা কাজ শুরু করেছি। একটা বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট ছাড়াই পরীক্ষা নেওয়া হতো। আমরা আসার পরে অ্যাডমিশন টেস্ট শুরু করেছি, এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অ্যাডমিশন টেস্টে ছেলেমেয়েরা দিয়ে আসছে। এগুলা এক ধরনের পরীক্ষা পদ্ধতিতে এক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করেছি। আগে 3 মাস, 4 মাস, 6 মাস চলে যেত পরীক্ষার রেজাল্ট। এখন আমরা সর্বোচ্চ 45 দিনে 5 লক্ষ শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট আমরা দিতে সক্ষম হয়েছি অনার্সে। শিক্ষার মান তো একেবারেই বলা যায় যে বিগত সরকার একেবারে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার মান খারাপ। এতগুলো বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ একটা বিশ্ববিদ্যালয় নাই। 2/3 মেজরিটি নিয়ে যে সরকার নতুন করে আসলো, গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার, তাদের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ। সেই জায়গা থেকে গবেষণা নিয়ে একটা কথা আছে যে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, গবেষণার ক্ষেত্রে দেশের কোনো বিশ্ববিদ্যালয় তেমন একটা উল্লেখযোগ্য কিছু দেখাতে পারেনি। এই জায়গাটা আসলে ব্যর্থতার জায়গাটা কোথায়? আর আপনি যেহেতু একজন উপাচার্য এত বড় একটা বিশ্ববিদ্যালয়, সেই জায়গা থেকে গবেষণার মান উন্নয়নে আপনি কি প্রত্যাশা করছেন, বা কোন কোন বিষয়গুলোকে আসলে নজর দেওয়া উচিত বলে মনে করেন? জাতিগতভাবে আমাদের এখানে গবেষণায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং করা হয় তাহলে আমরা গবেষণায় আমরা শতাধিক দেশের পিছনে আমরা পড়ে যাব, হয়তো 100তম দেশের পিছনে পড়ে যাব। গবেষণা তো এমনি হয় না। গবেষণা করতে গেলে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে, এবং গবেষণা করতে গেলে শিক্ষকদেরকে ডেডিকেশন লাগে। শিক্ষকদের প্রচুর ডেডিকেশন লাগে। শিক্ষকরা ডেডিকেটেড হবেন যখন উনি বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা মর্যাদা দেওয়া দরকার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল। সেগুলো রাষ্ট্র এনশিওর করতে পারে নাই। এইবারে এই জনাব তারেক রহমান সাহেব একদম মানে টার্গেটেড ওয়েতে যে শিক্ষা খাতে এখন প্রায় 1.7% জিডিপির আমরা এক্সপেন্ড করি। এটাকে খুব টার্গেটেড ওয়েতে উনি বলতে চাচ্ছেন যে 5%-এ নিয়ে যাবেন। 5% হলো টার্গেট, যেটা ওয়ার্ল্ড টার্গেট, যেটা ইউনেস্কো এবং জাতিসংঘ তাদের সবাই বলছে যে অ্যারাউন্ড 5% হবে টার্গেট। তো যাই হোক, আমরা এই সরকার এখন 1.7 থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা যদি 2, 2.5, 3-এর দিকে যাওয়া শুরু করে তাহলে আমরা কিছু ফান্ডিং পাবো। ফান্ডিং পেলেই হবে না। শিক্ষা ব্যবস্থার ভিতরে বিরাট সমস্যা যেটা রয়ে গেছে সেটা সুশাসনের খুবই অভাব রয়েছে। আমি তো কলেজগুলো চালাচ্ছি, 2,500 কলেজ। এটা ভয়াবহ অবস্থা, এবং এটাকে নিয়ন্ত্রণের ভিতরে আনার জন্য আমরা চেষ্টা করেছি, নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখন যেহেতু রাজনৈতিক সরকার আসছে, আমরা একটা অথরিটি খুঁজতেছিলাম, একটা এজেন্সি খুঁজছিলাম যে কার সহযোগিতা ভালোভাবে আমরা নিতে পারি। এখন যেহেতু রাজনৈতিক সরকার এসেছে এবং তারা যেহেতু কমিটেড যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চান, আশা করি যে এখন এই সময়টাতে আমাদের পক্ষে সম্ভব হবে। এবং ওনাদের ম্যানিফেস্টোতে খুব সুন্দরভাবে কথাগুলো বলা আছে, এবং খুবই সারপ্রাইজিং। ওনারা ভালো করে ধরতে পেরেছেন যে বাংলাদেশের উচ্চশিক্ষার যদি পরিবর্তন করতে হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধরতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওনাদের ম্যানিফেস্টোতে আলাদা করে একটা লাইনই ধরে রেখেছেন যে কোয়ালিটি এনশিওর করতে হবে। এইবার যারা আসছেন, শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের এই জিনিসটা নজরে এসেছে, এবং আমরা আশা করি যে এই গবেষণা খাতে এবং এই শিক্ষা খাতে একটা বড় ধরনের চেঞ্জ আসবে।
আরেকটা কথা বলে এখানে শেষ করি, আমরা যে শিক্ষা ব্যবস্থাটা এখন দেখছি, এই শিক্ষা ব্যবস্থাটা হয়তো থাকবে না। আপনি যদি খুব ভালো করে ম্যানিফেস্টোটা দেখেন তাহলে আপনি দেখবেন যে কিছুদিনের ভিতরে শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা পরিবর্তন আসছে। আমাদের এই গ্রান্টস কমিশন দিয়ে চলবে না, উচ্চশিক্ষা কমিশন লাগবে এবং এটাকে আরও এক্সপান্ড করতে হবে। আমাদের এখন যে মাউসি আছে, এখন যে এনসিটিপি আছে, এখন যে কারিকুলাম বোর্ড আছে, এগুলো দিয়ে আমাদের হবে না। এখানে অনেক ধরনের পরিবর্তন আনতে হবে, ম্যান পাওয়ার লাগবে, রিসোর্স লাগবে এবং গুড গভর্নেন্স লাগবে ওই জায়গাগুলোতে। তাই শিক্ষকদের যে সমস্ত দাবিগুলো আপনারা দেখেন, একটা একটা করে শিক্ষকদের দাবিগুলো আস্তে আস্তে আমাদের এখানে সমাধান হচ্ছে এবং শিক্ষকদের আরও অনেক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোও সমাধান করতে হবে আস্তে আস্তে বসে। রাষ্ট্রের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে। সবচেয়ে বেশি অবহেলিত হইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, 40 লক্ষ ছেলেমেয়ে, তার জন্য সরকারের কোনো বাজেট। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যেহেতু একটি বড় দায়িত্বে আছেন, সেই জায়গা থেকে শিক্ষার মান নিয়ে আপনি কথা বললেন, পাশাপাশি আরেকটা বিষয় আসে, বহু বছরের চর্চিত বিষয়, অভিযোগ রয়েছে সেশন জট নিয়ে। সেই জায়গা থেকে এটা আপনার উপরই একটা দায়িত্ব বর্তায়। আমরা সেশন জটে অনেকটা নিরসনের পথে। আমরা অনেক কষ্ট করে আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 35 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা নিয়েছি গত 1.5 বছরে, এবং আমরা যেভাবে যাচ্ছি তাতে আগামী বছরের এন্ডে আমাদের সেশন জট জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 80% চলে যাবে বলে আমরা আশা করি। আমরা প্রায় 30টার মতো সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি। সেই সংস্কার কার্যক্রমগুলো চলমান, কোনোটা কমপ্লিট হয়েছে, কোনোগুলো চলমান। এই প্রত্যেকটা কাজ যদি আমরা করতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলে যাবে। কিন্তু ওভারঅল শিক্ষা ব্যবস্থার যেটা আছে, যে রিসার্চে ইনভেস্ট করা, শিক্ষকদের মর্যাদা, যেটা শিক্ষকদের মান মর্যাদা হারিয়ে গিয়েছিল গত 1.5 যুগে, সেটাকে আবার ফিরিয়ে আনা, প্রতিষ্ঠানগুলোকে দলাদলি থেকে বের করে নিয়ে আসা, উন্নত বিশ্বের সমমানের না হলেও আমাদের রিজনাল আশেপাশে দেশের কাছাকাছি পর্যায়ে যাওয়া। কিন্তু পলিটিক্স এমনভাবে আমাদেরকে নষ্ট করে দিয়েছে। তারপরে পার্সোনাল পছন্দ, যাকে পছন্দ করি তাকে একটা জায়গাতে নিয়ে আসা, সে পারুক আর না পারুক, তার কোনো ক্রেডেন্সিয়াল থাকুক আর না থাকুক, ওয়ার্ল্ড লেভেলে তার কোনো স্ট্যান্ডিং আছে কিনা, তার কোনো পাবলিকেশন আছে কিনা, তার কোনো বই আছে কিনা, পণ্ডিত হিসেবে পরিচিত কিনা, সুশাসনের এই জায়গাটাতে সে কম্প্রোমাইজ করবে, এই সমস্ত জিনিস ভাবনা চিন্তা না করে একদম র্যান্ডমলি আমরা গত 1.5 যুগে যাকে ইচ্ছা তাকে যেখানে সেখানে বসিয়ে দিয়ে একদম ধ্বংস করে দিয়েছি। এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য বিএনপি কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছে। বিএনপির একটা সুবিধা হলো বিএনপি আইডেন্টিফাই করতে পেরেছে যে কোন জায়গাতে কী কাজ করতে হবে, এবং খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। এবং এখানে একটা যে গ্রুপটা কাজ করছে বিএনপির সাথে, দেশে এবং বিদেশে এক্সপার্ট যারা কাজ করছে যে সমস্ত এরিয়াতে, এদের অনেকেই আমি চিনি, খুব ভালো লোকজন, তারা কাজ করে, তাদেরকে ফ্রিলি কাজ করতে দিতে হবে। এই সরকারের একটা বড় ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির, যেটি হচ্ছে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির একটা কথা ছিল, এবং দেশের 18 কোটি মানুষের হাতকে কর্মের হাতে রূপান্তরের কথা বিএনপি নেতারাও প্রায় সময় তাদের বক্তব্যে বলেছেন। এটি 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, এটি আসলে কি বাস্তবায়নযোগ্য নাকি শুধু কেবল প্রতিশ্রুতির জন্যই বলা? এটা বাস্তবায়নযোগ্য, হয়তো সময়টা একটু বেশি লাগবে। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত আপনার ফান্ডগুলো আছে, যে সমস্ত এন্টারপ্রেনিউরিয়াল ফান্ডগুলো আছে, যেগুলো আমরা অনেক সময় ইউজ করি না, পড়ে থাকে, বা ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তাদের সাথে বসে ডিজাইনগুলো যদি সুন্দরভাবে করা যায়, ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরে 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা কঠিন কিছু না। আপনার জাপানেই তো 1 কোটি লোকের শর্টেজ। এখন আপনি জাপানে যদি পাঠাইতে পারেন লোক আমাদের এখানে ট্রেনিং দিয়ে, বেশি কিছু না, জাপানি ল্যাঙ্গুয়েজটা যদি শিখিয়ে দিতে পারেন আর সামান্য একটু স্কিল যদি তাদেরকে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি জাপানে কয়েক মিলিয়ন লোক পাঠাতে পারেন। গালফ স্টেটগুলোতে, আমি কিছুদিন আগে দুবাইতে গিয়েছিলাম, সেখানে বড় নাম করা এক এমপ্লয়ার, সে এসে বলে যে 25,000 হসপিটালিটি ম্যানেজমেন্ট লোক দিতে পারবো কিনা, হসপিটালিটিতে, হোটেল এইগুলাতে। এখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সারা বছরে উৎপাদন করি 400 গ্র্যাজুয়েট, তখন আমরা কোথায় 400 করি আর সারা দেশে 1000-1200 হবে, সেটা সারা দেশের ডিমান্ডই শেষ হয় না। তাহলে আপনি কিভাবে
25,000 সেখানে দিবেন। ওই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যদি আমি করতে পারি এবং আমি যদি শিল্পাঞ্চলগুলো যেগুলো আছে সেই সমস্ত যে আমাদের যে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো আছে এবং আরও কিছু তাদের জোনিংয়ের চিন্তা আছে লোকাল প্রোডাকশন করার, যেমন বরিশালে কোন ইন্ডাস্ট্রিটা করলে বরিশালের লোকজন কাজ করতে পারবে, সিলেটে কোন ইন্ডাস্ট্রিটা করলে সিলেটের লোকজন কাজ করতে পারবে, চিটাগাংয়ে কোন ধরনের লোকজন কাজ, এই জোনিংগুলো যদি ঠিকভাবে করা যায় 1 কোটি লোকের কর্মসংস্থান করা এটা কোনো কঠিন কিছু না। এর বাইরে কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, পাশাপাশি আপনার এই যে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলছে, 20,000 কিলোমিটার খাল খননের কথা বলছে, এইসব বিষয় কি কিছুটা অবাস্তবায়নযোগ্য? না, বাস্তবায়নযোগ্য, সবগুলোই বাস্তবায়নযোগ্য। এখন একটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে তো সে ভালো কথা, ভালো ভালো ইস্যু, ভালো ভালো কথা তো সে বলবেই, এবং সেটা মানুষ এখন দেখবে যে কতটুকু বাস্তবায়ন করা হচ্ছে। এখন যারা যে প্রমিসটা করা হয়েছে সেই প্রমিসের যদি 50%ও বাস্তবায়ন করা যায় বাংলাদেশের চিত্রই বদলে যাবে। আপনি ধরেন খাল খননের 20,000 কিলোমিটার খাল খননের কথা বলা হয়েছে। জিয়াউর রহমান সাহেব যে খাল খনন শুরু করেছিলেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশাল বিশাল প্রজেক্ট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, এখন করলে আমরা মনে করি যে কয়েক বিলিয়ন ডলার লাগবে এক একটা প্রজেক্টে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করে দিই। 20,000 খাল খননের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোথাও কোথাও ডেভেলপমেন্ট পার্টনারদেরকে নিয়ে এটা আমাদের করতেই হবে, কারণ ওয়াটার লগিং এবং বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে পানির অভাবে আমরা ফসল ফলাতে পারি না, যেমন ওনারা বলছেন বরেন্দ্র প্রকল্পটা আবার শুরু করবে, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট, এটা ওনাদের হাতেই তৈরি করা, কিন্তু তো এটা যদি আবার চালু হয় তাহলে কিন্তু ওইখানে ওই অঞ্চলে কিন্তু অনেক কর্মসংস্থান হবে। সরকারের যে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, এই ব্যাপারে তাদের যে সদিচ্ছা রয়েছে সেটি জনগণ আসলে কিভাবে বুঝবে, বা কতদিনের মধ্যে তাদের যে প্রতিশ্রুতি সেটি দৃশ্যমান হলে পরে জনগণ তাদেরকে আস্থায় রাখবে? বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার আচার আচরণ, কথাবার্তা, বডি জেস্চার, চলাফেরা, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। সাইকোলজিস্ট যারা তারা তো নিশ্চয়ই খেয়াল করছেন, আমরা যারা সমাজবিজ্ঞানী আমরাও কিন্তু খেয়াল করছি। এক ধরনের একটা ইম্পার্শিয়াল ভিউ থেকে যে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, এই দেশটাকে যদি আমি একটু কিছু দিতে পারি, বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি এখন প্রধানমন্ত্রী, আর চাওয়া পাওয়ার তো কিছু নাই। আমার কাছে খুব স্পষ্টভাবেই মনে হয় যে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অথবা সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে উনি যা বলছেন তা মিন করছেন, এবং এটা করতে গিয়ে উনি সুশাসনের প্রশ্নে এবং কমিটমেন্ট বাস্তবায়নের প্রশ্নে উনি ছাড় দিবেন বলে আমার কাছে মনে হয় না। যত সহজই মনে হয় না কেন ওনাকে, কিন্তু এত সহজ কিন্তু না। উনি কিন্তু খুব ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে খুব শক্ত ভূমিকা পালন করবেন। একটা উদাহরণ হিসেবে বলি, যেমন কৃষি কার্ড, এবং আপনার এটা কিন্তু পাইলট প্রকল্প শুরু করে দিচ্ছেন। তো কৃষি কার্ডের যে কনসেপ্টটা, এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের এখানে যে কৃষি কার্ডের যে কনসেপ্ট ভেরি মাচ ইমপ্লিমেন্টেবল, এবং এটা ইজিলি করা যায়। কৃষকরা তো জিনিসপত্র কিনেনি বাজার থেকে, সবসময় কিনেন, জাস্ট একটা কার্ড দেওয়া হবে তাকে, যাতে উনি কার্ডটা দিয়ে সবসময় যাতে একটা রেটে সবসময় জিনিসটা কিনতে হবে। ফ্যামিলি কার্ড যেটা, সেই ফ্যামিলি কার্ডের কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে। একটা হলো অর্থনৈতিক তাকে স্বাবলম্বী করে তোলা, আর 2 নম্বর হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলার নামে, ওই যে হাউস হোল্ড হেড তো পুরুষ, তো মহিলার নামে যদি একটা কার্ড দেওয়া হয় তাহলে মহিলা উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে আমরা যা যা করেছি গত 54 বছরে তেমন কিছুই হয় নাই। এগুলা অনেক কিছুই আপনার এই যে গালবরা বলি, আমরা তো গবেষণা করি, গবেষণার ক্ষেত্রে আমরা দেখছি অনেক কিছুই আমাদের করা বাকি রয়ে গেছে। তো এই মহিলাটা ডিসিশন মেকিংয়ে কাজ করতে পারবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা পাশাপাশি সুশাসনের কথা তারা বলছে, বিএনপির একটা বড় প্রতিশ্রুতি, কিংবা দুর্নীতি বিরুদ্ধে একটা বড় ধরনের ব্যাপক একটা আন্দোলন গড়ে তোলা, বা দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ভূমিকা রাখা, সেই জায়গা থেকে আমলাতান্ত্রিক যে জটিলতা বা বিগত সরকারে যে প্রশাসনের মধ্যে একটা লেজুরবৃত্তি ছিল, সেটি আসলে কাটিয়ে ওঠা সম্ভব কিনা এই সরকারের পক্ষে, বা এই সরকারের সদিচ্ছা আপনি দেখেন কিনা? সরকারের সদিচ্ছা আছে, কিন্তু শক্ত ভূমিকা পালন করতে হবে। আপনি যে কথাগুলো বললেন, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে অথবা পোস্ট কলোনিয়াল সোসাইটিগুলোতে আমলাতন্ত্রের যে ধরন, এই ধরনটা থেকে আমলাতন্ত্রের ধরনটা যদি একটু ঠিক করা যায়, যে আমলাকে যদি কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায়, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা থেকে যদি আমলাতন্ত্রটাকে দূরে রাখা যায়, কিছুটা, একদিনে তো আর হবে না, 50%ও যদি দূরে রাখা যায়, বাংলাদেশের মানুষ উপকৃত হবে। এবং এটা এমনভাবে নষ্ট হয়েছে, এটাকে ঠিক করা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু জনাব তারেক রহমান সাহেব যেভাবে আগাচ্ছেন এবং উনি যে প্ল্যান পরিকল্পনা করছেন এই জায়গাগুলোতে, আশা করি যে উনি সফল, উনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন। এখন দেখতে হবে যে একটা ঘটনা ঘটার পরে কত তাড়াতাড়ি দ্রুত এটার
এই অ্যাকশনে যাওয়া যায় এবং কত দ্রুত আমরা এই জায়গাগুলোতে ওভারনাইট কিছু হবে এটা ভাবার কোনো কারণ নাই। আমি মনে করি না যে বছর 2 বছরের আগে খুব বেশি একটা দৃশ্যমান কিছু দেখা যাবে আমলাতন্ত্রে, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য খাতে আসতেছে প্রোগ্রামগুলো, এবং এই জায়গাগুলোতে আমি মনে করি যে ওনারা অনেক প্ল্যান পরিকল্পনা করে এগুচ্ছেন। 24-এর 5 আগস্টের পরে মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সংস্কারের বিষয়ে, এবং বিএনপি কিন্তু এর আগে তাদের নির্বাচনে ইশতেহার কিংবা আরও আগে 31 দফার একটা রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল, পাশাপাশি ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কথা তারা বলছে। এই সংস্কার প্রশ্নে আসলে বিএনপি জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে পারবে কিনা, বা বিএনপির মধ্যে সে আগ্রহ আছে কিনা? যদি বাংলাদেশে কোনো সংস্কার আসে অথবা বাংলাদেশে যদি কোনো ধরনের সংস্কার সম্ভাবনা থাকে, সেটা বিএনপির হাতে হতে পারে। এবং তারা যেহেতু অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, ব্রুট মেজরিটি পেয়েছে, তারা যে কোনো জায়গাতে যে কোনো সময় যে কোনো ধরনের সংস্কার কাজ করতে পারে। এটার জন্য যে শুধুমাত্র গণভোটের প্রয়োজন পড়বে, এটার জন্য যে আমাদের এই যে সংবিধান পরিষদ করতে হবে, নট নেসেসারি লাইক দিস। এদেশের মানুষ সবাই ভোট দিয়ে ওনাদেরকে বলছে যে আপনারা সংস্কার করেন, আপনারা যেভাবে চান সেভাবে করেন। আপনার যদি পছন্দ না হয় 5 বছর পরে আবার ভোট দেবেন না, ফাইন। আমি তো এখন তো দেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে তাদেরকে যে তারা যে ধরনের সংস্কার চায় সেই ধরনের সংস্কার করতে পারে। 31 দফা সংস্কারের দিকে আপনি খেয়াল করবেন। 31 দফা সংস্কারে আমাদের এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে বহুদিন থেকে অনেক কথাবার্তা আমরা শুনি, অনেকে অনেক কথাবার্তা, কয়েকটা সংস্থাও আছে এখানে কাজ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুডিশিয়ারিতে কোন ধরনের সংস্কার আসবে, শিক্ষা ব্যবস্থা কোন ধরনের সংস্কার আসবে, প্রশাসনে কোন ধরনের সংস্কার আসবে, নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে। তো 31 দফাটা ভালো করে তো কেউ পড়েই নাই। আপনি 31 দফাটা ভালো করে পড়েন, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনি নির্বাচন কমিশন কীভাবে, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠন করবেন, ক্লিয়ারলি বলা আছে। এবং যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে, এটা তো এগ্রি করে গেছেন ওনারা। উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে সেটা নিয়ে হয়তো একটা নোট অফ ডিসেন্ট আছে, 2-1টা জায়গাতে হয়তো নোট অফ ডিসেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করবেন সংসদে। তারেক সাহেব যেহেতু অনেকদিন লন্ডনে ছিলেন, বহুদিন লন্ডনে ছিলেন, এবং একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি উনি দেখেছেন, ওইখানকার সমাজ ব্যবস্থা দেখেছেন, ওইখানে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেছেন, ওইখানে মার্কেটে গিয়েছেন, ওইখানে বিভিন্ন ধরনের লোকজনদের সাথে কথাবার্তা বলেছেন, ওখানে ওনার বাচ্চা পড়াশোনা করেছে, ওনার স্ত্রী সেখানে কাজ করেছে, সেখানে আপনার এই যে রয়্যাল কলেজে ফিজিশিয়ানে, ইম্পিরিয়াল কলেজে পড়াশোনা করেছেন ওনার, এই যে ইম্পিরিয়াল কলেজ ওয়ার্ল্ডের টপ 1 ছিল বহুদিন ইম্পিরিয়াল কলেজ। উনি তো সেই জিনিসগুলো দেখে আসছেন, তো উনি তো চাবেন সেই জিনিসগুলো এখানে যতটুকু বাস্তবায়ন করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলাপ হলো, পরবর্তীতে নিশ্চয়ই এ নিয়ে আরও আলাপ হবে বিস্তারিত। দর্শক, কথা বলছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM আমানুল্লাহর সঙ্গে দেশের রাজনীতি, সরকারের সদিচ্ছা, সংস্কার, এসব বিষয়ে। পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো অতিথি নিয়ে বিস্তারিত কথা বলবো। 71 টেলিভিশনের সঙ্গেই থাকুন।